নমস্কার, আমি অয়ন। গল্প কথা 2.0-তে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের পছন্দের চরিত্র সেই তারানাথ বাবুকে নিয়েই আজকে আমরা আবারও হাজির হয়েছি। চলুন তবে শুরু করা যাক আজকের নিবেদন। ঠাকুর মশাই, কি যে বাধালেন আপনি। আসলে যখন থেকে শুনেছি আপনি অসুস্থ, তখন থেকে কতক্ষণে আপনার সঙ্গে দেখা করতে আসবো এ কথাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। তাই আজকে আর অফিস থেকে বেরিয়ে আর কোনো দিকে না গিয়ে সোজা চলে এলাম বিভূতির বাড়ি। তারপর দুটিতে মিলে চলে এলাম আপনাকে দেখতে। না না না, তেমন কিছু হয়নি আমার। এ তো সামান্য জ্বর। এত দুশ্চিন্তা করো না তোমরা। আমি হলাম গিয়ে গ্রামের ছেলে। অনেক জ্বরজারি ব্যাধিকে সাথে নিয়ে বড় হয়েছি, তাই এই সামান্য জ্বরে আমি কাহিল হচ্ছি না। তা বললে কি হয়? আরে বয়সটাও তো হচ্ছে আপনার, সেদিকে কি খেয়াল করেছেন? এমন করে বলো না কিশোরী, তোমরা দুজনেই অফিস ফিরতি। যাও যাও, যে যার বাড়িতে বিশ্রাম নাও। আপনি ঠিক বলছেন তো ঠাকুর মশাই? আপনার কোনো সমস্যা হবে না? দেখুন, আমাদের দুজনের মধ্যে কেউ কিন্তু একজন আজকে এখানে থেকে যেতেই পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। ভারী অপত্য মায়ায় বেঁধেছ হে তোমরা দুইজনে। যাও যাও, বাড়ি ফিরে যাও। বলছি, যখন আমি সুস্থ হয়ে উঠবো তখন দেখো ঠিক সুস্থ হয়ে উঠবো। তোমরা যাও, দুশ্চিন্তা করো না, বিশ্রাম নাও তোমরা। আবার তো অফিস যেতে হবে তোমাদেরকে। তারপরেও বার কয়েক ঠাকুর মশাইকে অনুরোধ করেছিলাম তার ওখানে যাতে আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ সে রাতের মতো থেকে যায় সেই বিষয়ে, কিন্তু ঠাকুর মশাই কোনো মতেই শুনলেন না। অগত্যা আর বেশি কিছু বলাও গেল না। একে মানুষটা অসুস্থ, তার উপর তাকে যদি আবার বেশি বকানো হয় তাহলে শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তাই বাধ্য হয়ে আমি আর কিশোরী নিজেদের ফিরতি পথ ধরলাম। এরপরেও দীর্ঘ 7 দিন ধরে চলল ঠাকুরমশাইয়ের বাড়িতে নিয়মিত আমাদের যাতায়াত, এবং এই 7 দিন ঠাকুরমশাই যেন জমি মানুষের টানাটানির মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চললেন। তবে শেষ পর্যন্ত ব্যাধিকে পরাজিত করে তিনি বেঁচে উঠলেন। আমরা দুজনে বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ঈশ্বর আছে এ কথাও বারংবার স্মরণ করেছিলাম। হারু ডাক্তারের পথ্য এখনো নিয়মিত ঠাকুরমশাইকে সেবন করতে হচ্ছে, তবে তিনি পূর্বাপেক্ষা এখন কিছুটা সুস্থ হয়েছেন। আজ আবারও আমি আর কিশোরী দুইজনেই ফল হাতে চলেছি ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। তবে ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে আসতেই এক আগন্তুককে দেখে আমরা দুজনেই দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম তিনি এদিক ওদিক চাইছেন, হয়তো কাউকে খুঁজছেন। আমরা সেদিকে বিশেষ নজর না দিয়ে এগিয়ে গিয়ে ঠাকুরমশাইয়ের বাড়িতে ঢুকতেই যাব, তিনি আমাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনারা কি বলতে পারেন এখানে তারানাথ তান্ত্রিক মহাশয়ের বাড়ি কোনটি? দুজনে অবাক হলাম, সেই সাথে বিরক্তও বটে। এখন যদি আবার ঠাকুর মশাইয়ের কাছে কেউ আসে নিজের হাত গোনাতে বা নিজের কোনো সমস্যা নিয়ে কথা বলতে, তাহলে তো ঠাকুর মশাইয়ের শরীরের উপর আবারও চাপ পড়তে পারে, আর সেটা নিশ্চয়ই তার জন্য ভালো হবে না। তাই কিছুটা বিরক্ত হয়ে প্রায় বলতেই যাচ্ছিলাম যে উনি এখন অসুস্থ, কিন্তু তার আগেই কিশোরী পরিস্থিতি সামাল দিল। সেই বলল, তা আপনার তারানাথ তান্ত্রিক মহাশয়কে ঠিক কি কারণে প্রয়োজন সেটা যদি একটু জানাতেন তাহলে ভালো হতো। আসলে আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। বহুদিন পূর্বের এক ঘটনার সূত্র ধরেই আমি ওনার কাছে এসেছি। উনি আমার পূর্ব পরিচিত। যদি আপনারা দয়া করে তার বাড়ির ঠিকানাটা আমাকে একটু বলেন, তাহলে সত্যি আমি খুব উপকৃত হব।
আমি তাকে বিরক্ত করব না, কেবল দেখা করব। একটি বস্তু আমার কাছে রয়েছে, তা আমি ওনাকে ফিরিয়ে দিতে চাই, তাই আশা। আপনাদের উচাটন আমি বুঝতে পারছি, আমি কথা দিচ্ছি অহেতুক পীড়াপিড়ি আমি তাকে করব না। না মানে কিন্তু দাঁড়াও বিভূতি, থামো। আচ্ছা আসুন আপনি। কিশোরীর এই অদ্ভুত অদ্ভুত আচরণগুলো সর্বদাই আমাকে বিচলিত করে। ওর কি প্রয়োজন ছিল এখন এই আগন্তুককে ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে যাওয়ার? কিন্তু আমি যদি এখন বলতে যাই আমার উপর আবার চিৎকার করবে, তাই আমিও আর কোনো কথা বললাম না। তাদের সঙ্গে আমিও গিয়ে প্রবেশ করলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। দরজা খোলাই ছিল। হেঁচেল থেকে ভেসে আসছিল রান্নার ছিটছাট শব্দ, বাসনের শব্দ। আমরা ভেতর ঘরে আসতেই চারিকে ডাক দিলাম, চারি, ও চারি, এদিকে আসো তো একটু। আর ঠাকুরমশাই এখন কেমন আছেন? কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো চারি। আমাদেরকে দেখে তার মুখে হাসি ফুটল। সে এগিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো, বলল, বাবা এখন আগের থেকে সুস্থ আছেন কাকাবাবু, আপনারা আসুন। বেশ কিছুক্ষণ ধরেই বাবা আপনাদের কথা বলছেন। কি যেন বলার আছে আপনাদেরকে, তাই জন্য অনেকক্ষণ ধরে আপনাদের অপেক্ষা করছেন উনি। দুজনেই দুজনের মুখ চাইলাম। বুঝলাম না এই অসুস্থ শরীরে ঠাকুরমশাইয়ের আবার আমাদেরকে কি জরুরি কথা বলার আছে। অবশ্য তার শরীরের বিষয়ে যে সে আমাদেরকে কোনো কথা বলবে না এও আমরা নিশ্চিত। তাই চারির মুখের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলাম কয়েক মুহূর্ত। এদিকে আগন্তুক তখন আমাদের পেছনেই দাঁড়িয়ে রয়েছেন। তাই চারি তখনও তাকে দেখতে পায়নি, কিন্তু ওনাকে এভাবে একা দাঁড় করিয়ে রেখেও তো আর আমরা যেতে পারি না। তাই সরাসরি এবার ওনার কথা চারিকে বলার উদ্যোগ নিলাম। চারি, এই যে উনি তোমার বাবার কাছে এসেছেন। উনি ঠাকুরমশাইয়ের পূর্ব পরিচিত। কোনো একটা বস্তু ঠাকুরমশাইকে দেওয়ার জন্য উনি এখানে এসেছেন। তবে এই মুহূর্তে ওনাকে ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে যাওয়া উচিত হবে কিনা সেটা ঠিক বুঝে উঠতে পারছি না আমরা। তুমি যদি একটু বৌঠানকে ডেকে দিতে তাহলে খুব সুবিধা হতো। আচ্ছা, তাহলে আপনারা তিনজনে এখানে একটু অপেক্ষা করুন, আমি মাকে গিয়ে বলছি আপনাদের কথা। চারি আবারও ভেতরের ঘরের দিকে চলে গেল। আমরা তিনজনেই অপেক্ষা করলাম বৈঠকখানায়। ইতিমধ্যে কিশোরী সেই আগন্তুকের সাথে একটা দুটো করে কথা বলতে শুরু করেছে। তা কোথা থেকে আসা হচ্ছে আপনার? কিশোরীর প্রশ্নে আমি সেই আগন্তুকের মুখের দিকে চাইলাম। সে দেখলাম মৃদু হেসে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার নাম অবনী, আমি আসছি বৈভবপুর স্টেট থেকে। জমিদার গোপীবল্লভ বাবুর দরবারে আমি খানসামার কাজ করে থাকি। তারানাথ তান্ত্রিক মহাশয় একবার সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকেই তার সঙ্গে আমার পরিচয়। তিনি আমাকে একটি উপকারও করেছিলেন এবং সেই উপকারের কথাটি এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, আর কিছু বললেন না। বুঝলাম তিনি আমাদের কাছে কিছু একটা আড়াল করতে চাইছেন, যা তিনি একমাত্র ঠাকুরমশাইয়ের সঙ্গেই বলবেন। অবশ্য এবার আমারই একটু লজ্জা লাগছিল। কারো ব্যক্তিগত বিষয়ে এত আগ্রহ দেখানো আমাদের হয়তো উচিত হয়নি। সত্যি তো, তিনি যদি কোনো ব্যক্তিগত কথা ঠাকুরমশাইয়ের সাথে বলতে এসেই থাকেন, তাহলে সেই কথা তিনি আমাদের সঙ্গে কেনই বা বলবেন? আমরা দুইজনেই আমাদের গণ্ডি বুঝলাম এবং দুইজনেই এরপর আর ওনাকে কিচ্ছু জিজ্ঞেস করলাম না। কিছুক্ষণ পর চারি এবং বৌঠান দুজনে একই সঙ্গে বৈঠকখানায় এসে হাজির। চারির হাতে অবশ্য চায়ের পেয়ালা এবং কিছু কুচো নিমকি। বৌঠানকে দেখেই আমি উঠে গিয়ে ফল আর মিষ্টির প্যাকেটটা ওনার হাতে তুলে দিলাম। তিনি প্রত্যেকবারের মতন এবারও আমাদেরকে কিছুটা ধমক দেওয়ার মতো করেই বললেন, কতবার বলেছি বলো তোমাদেরকে এসব আনবে না, তাও যদি তোমরা আমার কথা শোনো। তোমাদের ঠাকুরমশাই এবার সুস্থ হোক, দেখো আমি তাকে কি বলি এবার। বৌঠান মূলত মায়ের সমান, তার ভর্ৎসনা গায়ে মাখতে নেই। আর ঠাকুরমশাইয়ের এমন অবস্থা, তার এসব প্রয়োজন আছে এখন। তাই আপনি আমাদেরকে এসব আনা থেকে কিন্তু বিরত করতে পারবেন না। সেই তো। আচ্ছা শোনো,
তোমরা চা খেয়ে নিয়ে তারপর ওনাকে সাথে নিয়েই তোমাদের ঠাকুর মশাইয়ের কাছে যেও। তোমাদের ঠাকুর মশাই ওনার সাথে একা দেখা করতে চাইছেন না এই মুহূর্তে, তোমাদেরকে সাথে নিয়েই যেতে বলেছেন। আমরা কেবল মাথা নেড়ে সম্মতি জানালাম। বৌঠান ঘরে চলে গেলেন, চারিও গেল। সত্যি বলতে ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করার আগ্রহটা যতই বৃদ্ধি পাচ্ছিল, ততই আমাদের চা খাওয়ার গতিও বাড়ছিল। যদিও এই মুহূর্তে চা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবে বুঝলাম কিছু একটা ব্যাপার রয়েছে ভেতর মহলে। তাই চা দিয়ে আমাদেরকে কয়েক মুহূর্তের জন্য এখানে বসিয়ে রাখা হলো এই চা। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি এবার আগন্তুককে আরো একটু সাবধান করে দেওয়ার জন্য বললাম, দেখুন, আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, এমন কোনো কথা দয়া করে ঠাকুরমশাইকে আপনি এই মুহূর্তে বলবেন না, যেটা ঠাকুরমশাইয়ের উত্তেজনার কারণ হতে পারে। তাহলে কিন্তু ওনার শরীরের আবারও অবনতি ঘটতে পারে। তাই দয়া করে আপনি আমাদের মান রাখবেন, এই আশায় আপনার কাছে রাখছি। আমার কথা শুনে তিনি আবারও মৃদু হাসলেন, সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়লেন। আমরা তিনজনেই এবার ভেতর থেকে ডাক পেয়ে ঠাকুরমশাইয়ের ঘরের দিকে গেলাম। আমাদেরকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেখেই ঠাকুরমশাই এক গাল হাসি নিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে এসো এসো, কতক্ষণ ধরে যে তোমাদের অপেক্ষা করছি তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে তোমাদের সঙ্গে আমার কিছু কথা রয়েছে। তবে তোমাদের বৌঠান বলল আরো কেউ একজন নাকি এসছে তোমাদের সঙ্গে। হ্যাঁ, তা কই, সে কোথায়? আমাকে চিনতে পারছেন তান্ত্রিক মহাশয়? আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে তার কি পরিচয় করাবো? সে নিজে থেকেই এগিয়ে এসে এবার ঠাকুরমশাইকে প্রণাম করে নিজের কথা নিজেই বললেন। কি বলো তো, ঠিক বুঝতে পারছি না তো। আমার নাম অবনী তান্ত্রিক মহাশয়, বৈভবপুর স্টেট থেকে এসেছি আমি। এবার কি মনে পড়েছে? অবনী খানসামা, ভৈরবপুর স্টেট, জমিদার গোপী বল্লভ মহাশয়ের বিশ্বস্ত খানসামা। কি তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একদম সঠিক চিনেছেন। শুনলাম নাকি আপনি অসুস্থ, তা এখন কেমন বোধ করছেন? এখন ভালো আছি অবনী, বসো তুমি। ও, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে কিশোরী আর ওই হচ্ছে বিভূতি। ওরা আমার বন্ধু তুল্য, শুভাকাঙ্ক্ষী বলাই ভালো। তবে বর্তমান পরিস্থিতিতে ওদের পরিচয় দিতে গেলে বলতে হবে ওরা আমার ঘরের মানুষ, আমার আত্মীয়, পরম আত্মীয়। আমি এবং কিশোরী উভয়েই ঠাকুরমশাইয়ের কথা শুনছিলাম। সত্যি বলতে এই কয়েকদিন যাবৎ রোগশয্যায় শায়িত হয়ে ওনাকে বেশ রুগ্ন লাগছিল। তবে আজকে ওনার কথা বলার ভঙ্গি এবং ওনার কথা দুই শুনে মনে বড় প্রশান্তি আসছে। আসলে যে মানুষটাকে আমরা সর্বদা চঞ্চল এবং কর্মঠ দেখেই অভ্যস্ত, সেই মানুষকে যদি হঠাৎ করে রোগশয্যায় শায়িত অবস্থায় দেখতে হয়, তা যে ঠিক কতটা পীড়াদায়ক তা যারা চাক্ষুষ করেছে তারাই জানে। এখন তো আমি অনেকটাই সুস্থ রয়েছি কিশোরী বিভূতি, তা তোমাদের এখনো কেন এমন বেজার মুখ বলো তো? হ্যাঁ, আমার কিন্তু বাবু তোমাদের এমন ভাব দেখতে মোটেই ভালো লাগে না। আসলে ঠাকুরমশাই, এই কটা দিন আপনাকে ঠিক যা অবস্থায় দেখেছি আমরা, তারপর সত্যিই আজকে আপনাকে এতটা খোশ মেজাজে দেখে আমাদের যে কি আনন্দ হচ্ছে তা আমরা বলে বোঝাতে পারবো না। তাও এখনো ঠিক সম্পূর্ণভাবে চিন্তামুক্ত হতে পারছি না আমরা। তোমরা বসো বসো। তা অবনী বলো, দীর্ঘদিন পর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, কেমন আছো তুমি? জমিদার মশাই কেমন আছেন এখন? আর ওনার ছেলে চৈতন্য, সে কেমন আছে? আমি ভালো আছি তান্ত্রিক মহাশয়। আর জমিদার মহাশয় বৃদ্ধ হয়ে গেছেন, তিনি প্রায় শয্যাশায়ী। জমিদারি এখনো রয়ে গেলেও আগের সেই জৌলুস আর নেই।
গণতন্ত্রের প্রবেশের পর থেকেই মূলত জমিদারি প্রথা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন আর জমিদার মহাশয়ের হুকুম তেমন একটা খাটে না গ্রামে। আপনি যেমনটা দেখে এসেছিলেন বৈভবপুর স্টেটকে, এখন আর তেমনটা নেই। কালের পরিবর্তনের সাথে সাথেই সবকিছু বড্ড বেশি বদলে গিয়েছে তান্ত্রিক মহাশয়। তবে সবকিছুর মধ্যেও জমিদার মহাশয়ের আপনার প্রতি আস্থা বিশ্বাস এতটুকুও কমেনি। তাই তো প্রায় 10 বছর পরে হলেও আজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আগন্তুক অর্থাৎ অবনী বাবুর মুখ থেকে প্রায় 10 বছর আগের কথা, এমন কিছু একটা ঘটনা যার ভিত্তি রয়েছে অতীতে, তার পূর্বাভাস পেয়ে আমরা দুজনেই কিছুটা চুপ করে যাই। অপেক্ষা করতে থাকি অবনী বাবু পর মুহূর্তে আর ঠিক কি বলেন। এবার সত্যিই আমাদের একটা আগ্রহ জন্মাচ্ছিল উনি হাতে করে ঠিক কি বস্তু এনেছেন যা উনি ঠাকুর মশাইকে দিতে চান। তবে মনে মনে এইটা ভেবে শঙ্কিত হই যে উনি যদি আমাদের সামনে এসে সে বস্তু ঠাকুর মশাইকে দিতে অস্বীকার করেন, আমাদের যদি আপাতত এই ঘর থেকে বেরিয়ে যেতে বলেন, ইত্যাদি ইত্যাদি। তুমি তোমার কথা বললে, জমিদার বাবুর কথাও বললে, ভৈরবপুরের কথা বললে, কিন্তু চৈতন্যর কথা কই বললে না তো। আসলে তান্ত্রিক মশাই, সে কথা বলতে গেলে আপনাকে অনেক কথা বলতে হয়, কিন্তু এই মুহূর্তে আপনাকে সে কথা বলার যথাযোগ্য সময় এসেছে বলে আমি মনে করছি না। আপনি অসুস্থ, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর না হয় সে কথা আপনি শুনবেন। তবে এটুকু বলতে পারি, চৈতন্য ভালো নেই। আপনি তাকে যেরকম দেখে এসেছিলেন তার অবস্থার অবনতি ঘটেছে আরও কিছুটা, স্বাস্থ্যও খারাপ হয়ে গিয়েছে। তবে তান্ত্রিক মহাশয়, আপনাকে জমিদার বাবু একটি বস্তু দেওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন এবং সেটা আমি আপনাকে দিয়ে তারপর ফিরে যেতে চাই। আমার হাতে সময় খুব বেশিক্ষণ নেই, তাই দয়া করে আপনি যদি আপনার সঙ্গে একান্তে কথা বলার একটু সুযোগ করে দেন, তাহলে সত্যিই আমি বাধিত থাকব। যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই ঘটল। এই মুহূর্তে ওই আগন্তুক আমাদেরকে কোনো মতেই ওই ঘরে থাকতে দিতে চায় না। সে মূলত যে বস্তু এনেছে তা আমাদের অগোচরেই ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিতে চায়। কিন্তু একটা প্রশ্ন বারবার করে আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করেছে, যে কি এমন বস্তু সে ঠাকুরমশাইকে দেবে যার জন্য এত গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে। এতে ঠাকুরমশাইয়ের আবার কোনো ক্ষতি হবে না তো? কিংবা এমন কোনো ঘটনার বিবরণ সে ঠাকুরমশাইয়ের কানে দেবে না তো, যার জন্য তার আরো ক্ষতি হতে পারে? তবে আমার মুখের কথা আমার মুখেই রয়ে গেল। ঠাকুরমশাই আমাদের দুজনের দিকে তাকিয়েই মৃদু হেসে বললেন, যাও, তোমরা বৈঠকখানার ঘরে গিয়ে বসো। আমি তোমাদের বৌঠানকে বলছি তোমাদেরকে একটু মুড়ি তেল মেখে দিতে। ওই শুনছো, কিশোরী আর বিভূতি বৈঠকখানায় বসেছে, ওদেরকে একটু তেল মুড়ি মেখে দিও তো। ঠাকুরমশাইয়ের এই আচরণে আমাদের যে মনে দুঃখ লাগেনি তা নয়, একটু মনক্ষুণ্ণতা তো কাজ করছিলই। তবে তাকে যেহেতু আমরা শ্রদ্ধার চোখে দেখি, তাই তার কথা অমান্য করার কোনো জায়গা ছিল না। অগত্যা আমরা দুইজনে এবার ঘর ত্যাগ করলাম, এসে বসলাম বৈঠকখানায়। কিশোরীর মুখ দেখে মনে হলো বাবা সে একেবারে রেগে আগুন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার শান্ত হয়ে গেল। সে হয়তো মনে মনে ব্যাপারটা বুঝেছে। বেশ কিছুক্ষণ পর অবনীবাবু বেরিয়ে আসলেন। আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে হাত জোর করে প্রণাম করলেন। তারপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার উপরে মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাদের ঠাকুর মশাইকে এমন কিছু বলিনি যার জন্য তার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। আমি বুঝতে পেরেছি সবটাই, তাই প্রয়োজন থাকলেও আমি তাকে সেই প্রয়োজনের কথা আর জানাইনি। তবে তাকে উদ্দেশ্য করে আমার জমিদার মহাশয় সত্যই একটি বস্তু পাঠিয়েছিল, এবং তা অত্যন্ত গোপনীয় একটি বস্তু, যা সকলের সামনে দেওয়া উচিত নয়।
তাই আপনাদেরকে ওই ঘর থেকে। সে আর কথাটুকু শেষ করতে পারে না, লজ্জায় তার মাথা নিচু হয়ে যায়। আমরা বুঝি যে সত্যই হয়তো কোনো ব্যক্তিগত কোনো গোপনীয় জিনিস থাকতেই পারে, যা সচরাচর সকলের সামনে প্রকাশ করা চলে না। আর সত্যই তো, আমরা দুইজন তো তার কাছে অপরিচিত, তাই আমাদের সামনে কোনো গোপনীয় বস্তু নিশ্চয়ই সে ঠাকুরমশাইকে দেবে না। না না, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যদি আমাকে তারানাথ তান্ত্রিক মহাশয়ের বাড়ি দেখিয়ে না দিতেন, তাহলে হয়তো আমি আমার প্রভুর আদেশ, নির্দেশ বা অনুরোধ যেটাই বলুন না কেন, তা পূরণ করতে পারতাম না। এবার তাহলে আমাকে আসার অনুমতি দিন। নমস্কার। যদি ভাগ্যে থাকে তাহলে আবার হয়তো আমাদের দেখা হবে। উষ্ণ অভিবাদনের মাধ্যমে সে ঠাকুরমশায়ের বাড়ি ত্যাগ করল। আমি এবং কিশোরী উভয়েই এরপর অপেক্ষা করতে থাকলাম কখন ঠাকুরমশাই আমাদেরকে তার ঘরে ডেকে পাঠান। খুব বেশিক্ষণ বসতে হলো না। তার আগেই চারি এসে খবর দিল ঠাকুরমশাই আমাদেরকে ডাকছেন। আমরা উঠে তাড়াতাড়ি গেলাম। ঘরে ঢুকতেই তিনি হাসি হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, ভারী অভিমান হয়েছে বুঝি তোমাদের। তবে আমি বলি কি, অভিমান করো না, কারণ তোমরা সর্বদাই আমার কাছে আসতে থাকবে, যেতে থাকবে, আমার খোঁজ খবর নিতে পারবে। আর এটাও বুঝতে পারছি যে আমার স্বাস্থ্য নিয়ে তোমরা বড়ই উতলা হয়েছ, তাই তোমরা চিন্তা করছো আমাকে নিয়ে। তবে অবনীর পক্ষ থেকে আমার কিন্তু কোনো ক্ষতি সাধনের সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, তোমাদের খুশি করার মতন একটা খবর আমার কাছে আছে। আসলে অবনীকে দেখেই বলো, বা তার যেই বস্তু সে আমাকে দিতে এসেছে সেই বস্তুটিকে দেখেই বলো, একটা ঘটনা আমার মনে পড়েছে, যা তোমাদেরকে বললে তোমরা ভীষণ আগ্রহী হবে শুনতে। আচ্ছা, আগ্রহী না হয় হলাম আমরা শুনতে, কিন্তু আপনার তো শরীর ভালো নেই, আপনি কিভাবে বলবেন? আর অসুস্থ বানিও না তো আমাকে। এত অসুস্থ সাজা আর মোটেই ভালো লাগছে না বাপু। আচ্ছা ঠিক আছে, বলুন। তার আগে কিশোরী, তুমি আমাকে একটু জল দাও দেখি। কিশোরী উঠে গিয়ে ঘরের কোণে রাখা মাটির কলসি থেকে মাটির পাত্রে করে জল ঢেলে এনে ঠাকুরমশাইয়ের সামনে ধরে। তিনি এবার সেটা তৃপ্তি ভরে পান করেন। কি শান্তি। তারপর শুরু করেন বলতে, এবার তাহলে বলি শোনো। ঘটনাটা আজকের থেকে 9-10 বছর আগের। একবার এক গুরু ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমি ভৈরবপুর স্টেটের একটা ছোট্ট গ্রাম মিরপুরে গিয়েছিলাম। কিন্তু সেই গুরু ভাই সেই সময় মিরপুরে ছিলেন না। তিনি তখন কামাখ্যা গিয়েছিলেন দেবী কামাখ্যাকে দর্শন করতে। তো সেখান থেকে ফিরতি পথে একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। মূলত সেই গুরু ভাইকে গৃহে না পেয়ে সত্যি কিছুটা আশাহত হয়েছিলাম। তাই সেই রাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। তবে তা যে আমার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল তা আমি পরে বুঝতে পারি। আসলে যাওয়ার সময় যে ঝকঝকে তকতকে মেঠো পথ ধরে আমি গুরু ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, রাতের আঁধারে ফেরার সময় সে পথে অমাবস্যার চাঁদও আমার সঙ্গ দেয়নি। তো সেই আঁধারে পথ চলতে চলতে একটা বটতলার মতন জায়গায় আসতে হঠাৎ আমি অনুভব করি আমার পায়ে কিছু একটা বেড়ি শক্ত করে চেপে বসেছে। কিছু বুঝে ওঠার আগেই আমি বন্দী হই। তারপর অনুভব করি একটা তীর এসে বিদ্ধ করলো আমার শরীর, আর আমি ধীরে ধীরে জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম একটা বন্ধ কক্ষের ভেতর। সোজা হয়ে বসে হাঁক ডাক করতেই বেশ স্বাস্থ্যবান 3 জন লেঠেল গোছের মানুষ আমার সামনে এসে দাঁড়ায়।
কোথায় আছি তাদেরকে জানতে চাওয়ায় তারা সাফ আমার মুখের ওপর দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, এতদিন ধরে বৈভবপুরের ক্ষতি করে চলেছিস তুই। জমিদার মশাইয়ের সামনে তোর বিচার হবে। কোত্থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। তাই অনুনয়ের সুরে তাদেরকে বললাম, কিন্তু আমার দোষটা ঠিক কি? আমি কি ক্ষতি করেছি আপনাদের? আর আমি তো বৈভবপুরে এই প্রথমবার এলাম। কি ক্ষতি করেছিস তুই জানিস না? ঠিক আছে, যখন তুই জানিস না তখন তোকে সে কথা জানানোর দায়িত্ব স্বয়ং জমিদার মশাই নিজেই নেবেন। তোর শাস্তির বিধান কাল সকালে দেওয়া হবে সমগ্র গ্রামবাসীর সামনে। ততক্ষণ তুই এখানেই বন্দি দশায় থাকবি। নিজের অজান্তে যে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এসে পড়েছি, ব্যাপারটা বুঝতে পেরেই যেন অত্যন্ত শঙ্কিত হয়ে উঠেছিলাম। কিন্তু সেই পরিস্থিতিতে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তবে এও আমি স্থির করেছিলাম যে যদি রাত্রিভোর আমাকে বন্দি থাকতে হয় তবে তার দাম অবশ্যই জমিদার মশাইকে দিতে হবে। মূলত তিনি ভুল মানুষকে এইভাবে বন্দি করে রেখেছেন তার শাস্তির বিধান শোনাবে বলে। যে সত্যি অবমাননা। পরের দিন সকালে যথাসময়ে আমাকে নিয়ে যাওয়া হলো গ্রামের মজলিসে। সেখানে মূলত সমগ্র গ্রামবাসী সমবেত হয়ে অপেক্ষা করছে কোনো এক দোষীর শাস্তি কি হতে চলেছে সেটা দেখার জন্য। তবে জমিদার মশাই আমার সামনে আসতে আমার সমগ্র ভয়, চিন্তা, হতাশা, ক্ষোভ সব যেন দূর হয়ে গেল। গত রাত্রে আমি ঠিক তাকে যতটা অশ্রদ্ধা করেছিলাম তার আভরণ যেন একেবারে বিপরীত। তাকে দেখে মূলত কারোরই ক্ষোভ জন্মাবার কথা নয়, তাকে দেখে শ্রদ্ধায় জন্মাবে। তাই তার সামনে আর উগ্র রূপটা ধারণ করলাম না, অপেক্ষা করলাম একটু। উল্টে বিনীতভাবে হাত জোড় করে তাকে উদ্দেশ্য করে নিজের পরিচয় দিলাম। সেই সাথে নিজের পরিচয়ের প্রমাণও দিতে হলো। বেশ কিছু কথা এবং বিদ্যার স্বরূপ তার সামনে প্রকাশ করতেই সে আমাকে মুক্ত করল এবং আমার জ্ঞানের পরিধি তাকে এতটাই আপ্লুত করল যে সে আমাকে সরাসরি তার কাছারিতে নিমন্ত্রণ জানালেন এবং আমার এহেন অবস্থার জন্য বারবার ক্ষমাও চাইলেন তিনি। আমি আর তাকে ফেরাতে পারলাম না, তার সঙ্গেই তার বাড়িতে গেলাম। কিন্তু কাকে ঠাহর করে আমাকে বন্দী করা হয়েছিল তা কিন্তু আমার কাছে তখনও অধরা। তিনি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। তবে সে বাড়িকে বাড়ি বলার চেয়ে প্রাসাদ বলাটাই বোধহয় বেশি শ্রেয়। বিশাল বড় কড়ি বর্গা দেওয়া বাড়ি, সামনে সিংহদুয়ার, বিশাল বড় উঠোন, এক পাশে প্রায় 30-40 ধানের গোলা। লোকজনে গম গম করছে একেবারে। বোঝাই যাচ্ছিল যে সেই অঞ্চলের জমিদার গোপী বল্লভ সেন শর্মার বেশ প্রভাব রয়েছে। তিনি আমাকে দুয়ারে এনে দাঁড় করাতেই ভেতর থেকে গিন্নিমা আর তার সাথে আরও বেশ কিছু রমণীগণ দ্রুত বেরিয়ে আসলেন। তাদের কারো হাতে পাথরের রেকাবি, কারো হাতে জল চৌকি, কেউ বা ঘটি ভরে দুধ, জল এসব সামগ্রী নিয়ে এসেছে। গিন্নিমা এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, আসুন ঠাকুর মশাই, অপরাধ ক্ষমা করবেন। আসলে আমাদের এই অঞ্চলে যা শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে আপনার পরিচয় পাওয়ার পরেই কর্তামশাই তার ভুল বুঝতে পেরেছেন। আপনিও আর অপরাধ নেবেন না। অবনী অনেকক্ষণ আগেই এসে খবর দিয়েছে যে আপনি কর্তার সঙ্গে আসছেন, তাই এই সামান্য আয়োজন করতে পেরেছি আর কি। তারপর তিনি তার পাশে দাঁড়িয়ে থাকা আর এক মহিলাকে উদ্দেশ্য করে বললেন, এই পেচির মা, জল চৌকিটা দাও দেখিনি। অমলা, মা আমার, যা তো মা, রেকাবিটা ঠাকুরের সামনে রাখ। সত্যি বলতে আজ দ্বিধা নেই। সেদিন সেই জমিদার বাড়িতে আমি যা এলাহি আপ্যায়ন পেয়েছিলাম তা বোধহয় আমি খুব কম জায়গাতেই পেয়েছি। যাই হোক, তো তারপরেই শুরু হলো মূলত আমাকে আহার দ্বারা সন্তুষ্ট করার একটা প্রবল প্রচেষ্টা।
10 থেকে 12 রকমের ফল, মিষ্টান্ন, রাবড়ি, লুচি, সুজি, পায়েস, দই, আরো যে কত কিছু ছিল। সে সমস্ত খাবার রূপোর রেকাবিতে করে আমার সামনে এনে রাখা হয়েছিল। তবে তখন কিন্তু আমার মন পড়েছিল সেই একটা প্রশ্নের উত্তরের পেছনে, কার জন্য আমাকে এভাবে বন্দি করা হলো? কেনই বা হলো? ঠিক কি এমন ঘটনা ঘটেছে এই অঞ্চলে যার জন্য এমন ভাবে নিরাপরাধ একটা লোককে বন্দি করা হচ্ছে? আমি না হয় নিজের পরিচয় জানাতে পেরেছি, তাই রক্ষে পেয়েছি, আর তারাও ভুল বুঝে আমাকে এখন আদর আপ্যায়ন করছে। কিন্তু যে ব্যক্তি নিজের পরিচয় ঠিকভাবে জানাতে পারবে না, তার তো ঘোর বিপদ আসন্ন হবে, বিনা দোষে শাস্তি পেতে হবে তাকে। সেক্ষেত্রে সেটা তো অন্যায়। তাছাড়া যে পরিমাণ সজ্জন ব্যক্তি বলে জমিদার মশাইকে মনে হচ্ছে, তাতে তো তারও মানচ্যুতি হবে। তা প্রশ্ন তো মাথায় ঘুরছে ঠিকই, কিন্তু সদুত্তর পাওয়া যাবে এমন কোনো ব্যক্তিকে সেই মুহূর্তে আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম না। কেবল একটা ছোকরা গোছের ছেলে আমার সামনে দাঁড়িয়েছিল। তার বয়স কত হবে? এই 15-16 ধরো। আর সেই ছোকরা গোছের ছেলেটিকে কিছু আন্দাজ করতে পারছো? আচ্ছা দাঁড়াও, আন্দাজ করতে তোমরা কি করে পারবে? এখনো তো শোনোইনি পুরোটা। আমি বরং বলছি সেই ছোকরা ছেলেটিকে। সেই ছেলেটি হলো আজকের এই অবনী। মূলত সে সেদিন সেখানে দাঁড়িয়ে আমার তদারকি করছিল, যাতে আমার কোনো রকম সমস্যা না হয় সেই দায়িত্বই দেওয়া হয়েছিল তার উপর। আসলে জমিদার মশাই সেই সময় পাশের কোন এক গ্রামে বিশেষ কাজে গিয়েছিল, তাই যতক্ষণ না সে ফিরছে ততক্ষণ ওই ছেলে আমার দেখাশোনা করবে, আমার সুবিধা অসুবিধার হদিশ রাখবে। এরপর কেটে গিয়েছিল দীর্ঘ 2 দিন। তখনও জমিদার মশাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি। অবশ্য আমারও এবার ফেরার তাড়া ছিল, কিন্তু ফিরতে পারছিলাম না। মূলত যে সমস্যার মধ্যে আমি পড়েছিলাম, সেই সমস্যাতে যাতে আর কাউকে পড়তে না হয় তার একটা বিহিত না করে যেতে চাইছিলাম না। এই 2 দিনে আমি বেশ কিছু জিনিস পর্যবেক্ষণ করেছিলাম। তোমরা তো জানোই বাবু, আমার অমন এক জায়গায় বসে থাকার অভ্যেস খুব একটা নেই, তাই গ্রামটা একটু ভালোভাবে ঘুরতে ঘুরতেই বুঝতে পারলাম বৈভবপুরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী ষোড়শী, যিনি 10 মহাবিদ্যার 4র্থ মহাবিদ্যা। সেই সাথে সেখানে ভৈরবেরও পুজো করা হয়। এছাড়াও সেখানে পুজো করা হয় সর্পের দেবীকেও। বেশ কিছু জায়গায় আমি সাপের ঢিবিও দেখেছি, তবে সেগুলোর কতকটা ভালো, কতকটা আবার ভগ্ন। তবে কালের প্রভাবে যে সেগুলো ভগ্নপ্রায় দশায় পৌঁছায়নি, এও কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল। কেউ ইচ্ছাকৃতভাবে সেগুলোকে ধ্বংস করেছে। তো যাই হোক, গ্রামের আর এক প্রান্ত বরাবর বিশাল জঙ্গল দেখলাম, আর সেই জঙ্গলেরই এক প্রান্তে বিরাট এক বিশহরীর মন্দির। তবে সে মন্দিরও ভগ্নপ্রায়। দেখেই বোঝা যায় বহুদিন যাবৎ সেখানে পুজো হয়নি, সেখানে কোনো মানুষেরও পা পড়েনি। তো ফিরে এসে অবনীকে সেই মন্দিরের সম্পর্কে জিজ্ঞেস করলে সে আমাকে জানায়, হাই হাই, আপনি ওই বিশহরীর মন্দিরের দিকে গিয়েছিলেন তান্ত্রিক মহাশয়? আপনি ওই মন্দিরের দিকে যাবেন না তান্ত্রিক মহাশয়। ওই মন্দির এককালে অনেক জাগ্রত থাকলেও আজ ওই মন্দিরের সঙ্গে জুড়ে গিয়েছে এক ভয়াল অভিশাপ। জমিদার মহাশয় আপনার সমস্ত ভালো মন্দ দেখভালের দায়িত্ব আমার উপর দিয়ে গিয়েছেন তান্ত্রিক মহাশয়। আপনি দয়া করে নিজের বিপদ এভাবে বাড়িয়ে তুলবেন না। আপনাকে আমি করজোড় করে অনুরোধ করছি, জমিদার মহাশয় ভিটেতে না ফেরা পর্যন্ত আপনি আর কোথাও যাবেন না। সে না হয় আমি কোথাও গেলাম না, তা তুমি আমাকে বলো, আমাকে এভাবে কেন নজরবন্দি করে রেখেছো তোমরা? মানে কোন অপরাধে আমাকে এভাবে ধরে আনা হয়েছিল?
কার অপরাধের শাস্তি আমার উপর চাপিয়ে দিয়েছিল সেটা জানতে হবে না? আমার পূর্বেও কি এমন কাজ অন্য কারোর সাথে করেছো? আমি আবারও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর উত্তরও আমি আপনাকে দিতে পারবো না। এর সঠিক উত্তর আপনাকে একমাত্র জমিদার মহাশয় দিতে পারবেন। আর যতদূর খবর পেয়েছি জমিদার মহাশয় কাল প্রাতেই ভিটেতে ফিরে যাবেন। তাই আপনি আজকের দিনটা অপেক্ষা করুন, তারপরেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অবনীর কথা বড্ড অদ্ভুত লেগেছিল আমার। বলা যায় গোটা বিষয়টাই কেমন যেন অদ্ভুত। কি এমন গোপন থাকতে পারে যা আমাকে বলতে পারছে না ও? যে কথা একমাত্র জমিদার গোপী বল্লভ মহাশয় আমাকে বলতে পারবেন। কেমন একটা জেদ চেপে গেল মাথায়। উতলা মন নিয়ে অগত্যা অপেক্ষা করতে থাকলাম। গোটা ব্যাপারের মূলে আমাকে পৌঁছতেই হবে। যাই হোক, তো রাতটা কোনো মতে কেটে গিয়েছিল গুরু নাম জপ করতে করতে, এবং প্রায় এক পর্যায়ে গিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। তবে অত জীবন্ত স্বপ্ন তার আগে আমি আর কখনো দেখিনি। হয়তো ধ্যানস্থ অবস্থাতেই যোগ নিদ্রাতে কিছু সময়ের জন্য শায়িত হয়ে গিয়েছিলাম, আর তার ভেতরেই দেখেছিলাম সেই দৃশ্য। কি দেখেছিলেন ঠাকুরমশাই? বহু পুরনো এক অত্যন্ত সুশ্রী একটা মন্দির। মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রয়েছে সেই শিবলিঙ্গের সামনে। ঘি, মধু, ধূপ, ধুনো প্রভৃতির মিশ্র একটা তীব্র ঘ্রাণ বেশ কিছুক্ষণ ধরে নাকে এসে ঝাপটা দিচ্ছিল। এবং সব থেকে বিস্ময়কর আর আশ্চর্যজনক যেই জিনিসটা তারপর প্রত্যক্ষ করেছিলাম তা কি ঠাকুরমশাই? বিরাট আকারের একটা পঞ্চনাগ শিবলিঙ্গকে বেষ্টন করে রয়েছে। সেই পঞ্চনাগের মাথায় শোভা পাচ্ছে একটা জ্যোতির্ময়ী আলোক বিন্দু। প্রদীপের আলো যেন সেই জ্যোতির কাছে ফ্যাকাশে। আমি ধীরে ধীরে কেমন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছি সেই শিবলিঙ্গের দিকে, যেন সেই জ্যোতির্ময়ী আলোক বিন্দু আমাকে তার নিজের কোনো মৌনী গুণে তারই দিকে আকর্ষিত করছিল। সেই মুহূর্তে আমি বশীভূত পথিকের ন্যায় সেই শিবলিঙ্গের কাছে এগিয়ে গিয়ে সেই জ্যোতির্ময়ী আলোক বিন্দুতে স্পর্শ করতে যাব। মুহূর্তের মধ্যে যেন আমার হাতে এক ভীষণ উষ্ণতা অনুভূত হলো এবং ছিটকে পড়লাম আমি অনেকটা দূরে। প্রদীপের শিখার অল্প আলোতেই অনুভব করতে পারছিলাম মন্দিরের ভূমিতে সেই মুহূর্তে কিলবিল করছে একাধিক সর্প। চারপাশ থেকে ভেসে আসছে একাধিক সর্পের হিসের শব্দ। ওহ, সে কি দৃশ্য! এরপর ধরফর করে যখন ঘুম থেকে উঠে বসেছিলাম, আকাশে তখন সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে। দূর থেকে ভেসে আসছে রাখালের গরু তাড়িয়ে নিয়ে যাওয়ার শব্দ। বুঝে উঠতে পারছিলাম না এই যে স্বপ্ন আমি দেখলাম এর সঙ্গে বাস্তবের কোনো মিল আছে কিনা। তবে কি কোনো বিপদের সম্মুখীন হতে চলেছি আমি? বেশিক্ষণ আর বসে থাকতে ইচ্ছে করছিল না। উঠে গিয়ে স্নান সেরে সূর্য প্রণাম করলাম। তারপর যখন ঘরে এসে প্রবেশ করলাম তখন সূর্য পূব আকাশে নিজের অস্তিত্ব বেশ ভালোভাবেই জাহির করেছে। ইতিমধ্যে অবনী ঘরে এসে প্রবেশ করল, তার সাথে আরো একজন দাসী। তার হাতের রূপোর রেকাবিতে সামান্য ফল, পানীয় এবং আরো কিছু মিষ্টান্ন জাতীয় খাবার। অবনী এবার আমার দিকে তাকিয়ে একগাল হাসি হাসি মুখ করে বলল, জমিদার মহাশয় ফিরে এসেছেন। আমি তাকে আপনার কথা গত রাত্রেই জানিয়েছি। তিনি এখন বিশ্রাম নিচ্ছেন।
সামান্য প্রাতরাশ সেরে তারপর তিনি আপনার সঙ্গে কথা বলবেন বলেছেন। দেবী ষোড়শীর মন্দিরে তিনি আপনাকে নিয়ে যাবেন তেমনটাই জানিয়েছেন এবং আপনাকেও প্রস্তুত থাকতে বলেছেন। মনে মনে বেশ সন্তুষ্ট হলাম, কিন্তু গত রাতের স্বপ্নটার কথা একেবারে ভুলতে পারছিলাম না। কি এমন যোগসূত্র থাকতে পারে যার জন্য এমন একটা স্বপ্ন দেখেছিলাম? এই প্রশ্নটাই যেন বারবার ঘুরে ফিরে আসছিল আমার মনে। আরো বেশ কিছুটা সময় অতিবাহিত হলো। অবনী আবার এলো ডাকতে। আপনি আসুন তান্ত্রিক মহাশয়, জমিদার মহাশয় আপনাকে ডাকছেন। হ্যাঁ, সময় হলো তাহলে জমিদার বাবু, চলো চলো। অবনীর সাথেই জমিদার মশাইয়ের ঘরে এসে উপস্থিত হলাম। তবে তিনি দেখলাম ততক্ষণে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখেই তিনি হাসি মুখে বললেন, আপনাকে হয়তো এখানে 2 দিন এভাবে আটকে রেখে অনেকটাই যন্ত্রণার মধ্যে ফেললাম। দয়া করে কিছু মনে করবেন না। আসলে কিছু কাজ থাকায় আমাকে একটু আমাদের পাশের এস্টেটে যেতে হয়েছিল। গতকাল মধ্যাহ্নের মধ্যেই সেই কাজ সম্পন্ন হয়ে যায়, তাই আজ প্রাতেই ফিরে আসতে পারি। এবার আপনি বলুন, এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমাদের কারোর আপ্যায়ন আপনাকে বিড়ম্বনায় ফেলেনি তো? সমস্যার কথা না হয় আমি বাদ দিলাম, ধরে নিলাম এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু তার থেকেও বড় হলো মানসিক পীড়া। সেই মানসিক পীড়ার অবসান একমাত্র নাকি আপনিই করতে পারবেন। তাই আপনি যদি দয়া করে আমাকে আমার মনের মধ্যে আসা প্রশ্নগুলোর উত্তর দেন, তাহলে সত্যিই আমি বাধিত হব। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি আপনি আমাকে ঠিক কি প্রশ্ন করতে পারেন। আসুন, সেই প্রশ্নের উত্তর না হয় আমি আপনাকে অন্য কোনো স্থানে বসে দেব। অবনী, তোমার আর আসার প্রয়োজন নেই। আমি ওনার সঙ্গে যাচ্ছি। আর তুমি গরুর গাড়িকে প্রস্তুত থাকতে বলেছ তো? দেখো, অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আর সময় নষ্ট করা যাবে না। আগে হ্যাঁ মহাশয়, আমি গরুর গাড়িকে প্রস্তুত করতে বলে দিয়েছি। এতক্ষণে হয়তো গরুর গাড়ি প্রস্তুত হয়ে গিয়েছে। আপনারা আসুন। জমিদার মশাইয়ের সঙ্গে এরপর গরুর গাড়িতে চেপে আমরা এগোতে শুরু করলাম। যদিও এর আগে আমি অবনীর কাছে শুনেছিলাম দেবী ষোড়শীর মন্দিরে নাকি জমিদার মশাই আমাকে নিয়ে যাবেন, তবে আমি মন্দির আর জমিদার বাড়ির মধ্যে যে দূরত্ব অনুভব করেছি, সেই দূরত্বের জন্য কখনো গরুর গাড়ির প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। তবে সে জমিদার মানুষ, আমার মতন হাঁটার অভ্যেস নিশ্চয়ই তার থাকতে পারে না। তাই ওই সামান্য দূরত্ব অতিক্রম করার জন্য তিনি আমাকে গরুর গাড়িতে করে নিয়ে চললেন। যেমনটা ভেবেছিলাম দেখলাম ঠিক তাই, ধারণা ভুল ছিল না। আমরা একসঙ্গে দেবী ষোড়শীর মন্দিরে এসে উপস্থিত হই। গরুর গাড়ি থেকে নেমে কিছুটা এগিয়েই দেবীর মন্দিরের ঘণ্টাটা বাজিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। ঠাকুর দালান যেতে গেলে যদিও আরো কয়েক পা ঘাস জমির ওপর হেঁটে যেতে হবে। জানেন তো, এই মন্দির আজকের নয়, আমার পিতার ঠাকুরদার আমলের এই মন্দির। যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হরবল্লভ সেন শর্মা। বংশানুক্রমে আমাদের এই অঞ্চলেও একটি প্রচলিত জনশ্রুতি আছে যে তিনি নাকি একটি স্বপ্নাদেশ পেয়েছিলেন, এবং সেই স্বপ্নাদেশ পাওয়ার পরেই এই মন্দির স্থাপন করা হয়। এই মন্দির স্থাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের বংশের আরও কিছু গুচ্ছ ইতিহাস, যদিও সে তথ্য আমি আপনার কাছে প্রকাশ করতে পারবো না, এজন্য আমি দুঃখিত। এ তো গেল মন্দির তৈরির কথা। এরপর মন্দিরের যে মূর্তি আপনি দেখছেন, এই মূর্তির ইতিহাস জানলে আরো অবাক হবেন।
এই মূর্তি কিন্তু কোথা থেকে এসেছে, কে বানিয়েছে, কিভাবে এই মূর্তি এখানে এলো, তার কিন্তু কোনো হদিশ পাওয়া যায় না। মন্দির নির্মাণ হওয়ার পরে যখন কিভাবে দেবীর মূর্তি তৈরি হবে এবং কি নির্দেশে তা নির্মাণ হবে, এই নিয়ে সকলেই চিন্তিত। এমনই একদিন পূর্ণিমা তিথিতে আমার পিতার ঠাকুরদা কোনো কারণে এসেছিলেন এবং তখনই তিনি আবিষ্কার করেন ঠাকুর দালানের ওপর এই মূর্তি। যদিও এই মূর্তি প্রথমবার যখন তিনি দেখেছিলেন তখন তিনি নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। দীর্ঘ 7 দিন তিনি জ্বরে পড়েছিলেন। তারপর তিনি যখন আরোগ্য লাভ করেন তখন তিনি সকলকে ধরে ধরে একটা কথাই শুধু বলতে থাকেন যে দেবী অভুক্ত রয়েছে, তার দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং সেই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কামরূপের 101 তান্ত্রিক দ্বারা। এবং ওনার এহেন আকুল আরতি শুনে অত্যন্ত তৎপরতার সঙ্গে কামরূপ থেকে টাঙ্গা গাড়িতে করে 101 জন তান্ত্রিক নিয়ে আসা হয়েছিল এখানে এই বৈভবপুরে, এবং তাদের দ্বারাই এই দেবী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এবং তার সেই সময় থেকেই দেবী পূজিত হয়ে আসছেন আমাদের এই বৈভবপুরে। তার আগে অবশ্য আমাদের এই বৈভবপুর ছিল সম্পূর্ণভাবেই দেবাদিদেব মহাদেবের সেবক, এবং সেই সাথেই প্রচলিত ছিল দেবী বিষহরীর পুজো। ওনার সঙ্গে কথা বলতে বলতেই ঠাকুর দালান এসে পৌঁছেছিলাম। দেবীর মূর্তির দিকে এতক্ষণ একভাবে তাকিয়েছিলাম আমি। চতুর্ভুজা দেবী, ষোড়শী, মহাদেবের নাভি পদ্মের ওপর দেবী আসীন। এখানে দেবীর রূপ বড্ড কোমল আর স্নিগ্ধ। আচ্ছা, আপনি যে বিষহরীর মন্দিরের কথা বলছিলেন, সেই মন্দির কি জঙ্গলের প্রান্ত বরাবর অবস্থিত? আর বর্তমানে কি পরিত্যক্ত সেই মন্দির? হ্যাঁ, কিন্তু সেই মন্দিরের দিকে আপনি গিয়েছিলেন নাকি? হ্যাঁ, মানে আমি আসলে একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম কিনা, আর ঘুরতে ঘুরতেই এই মন্দিরে চলে আসি। তারপর লোকজনকে জিজ্ঞেস করতে করতে জঙ্গলের প্রান্ত বরাবর ওই পরিত্যক্ত বিষহরীর মন্দিরের সামনে গিয়ে পৌঁছাই। কিন্তু মন্দিরের যে ভগ্নপ্রায় অবস্থা আমি দেখেছি, তারপর মন্দিরের ভেতরে যাওয়ার আর সাহসে কুলায়নি। সত্যি, তবে ফিরে আসার পর অবনীকে সে কথা জানাতে অবনী কেমন শঙ্কিত হয়েছিল। আচ্ছা, আপনি কি বলতে পারেন সেই মন্দিরে যাওয়াতে অবনী অমন শঙ্কিত হলো কেন? আসলে জমিদার মশাইয়ের মুখের দিকে ভালো করে তাকাতেই আমি বুঝতে পেরেছিলাম যে এমন তো কোনো কিছু কারণ রয়েছে, যার জন্য আমার কথা শুনে উনি নিজেও অপ্রস্তুতিতে পড়ে গিয়েছিলেন। আমি আবার বললাম, দেখুন জমিদার বাবু, আমি পূর্বেই বলেছি আপনাকে, কয়েকটা বিষয়ে আমি অত্যন্ত মানসিক পীড়ার মধ্যে দিয়ে গিয়েছি এই 2 দিন। এখন আপনি যদি আমার প্রশ্নের উত্তর না দেন তাহলে তো সে পীড়া দূর হবে না। দয়া করে যদি বেশ কিছুক্ষণ নিশ্চুপভাবে দাঁড়িয়ে থেকে জমিদার বাবু বললেন, আপনাকে হয়তো বলা যেতেই পারে বিষয়টা। আসলে আপনার থেকে হয়তো লুকানোর প্রয়োজন নেই। জানেন আপনাকে কেন বন্দি করা হয়েছিল? সেই কথাই তো জানতে চাই জমিদার মশাই। আপনি যদি বিষয়টা একটু খোলসা করে বলেন তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। আসুন, আম্রকুঞ্জের চাতালে বসি। আপনাকে তো বললামই যে আমরা বংশ পরম্পরায় শৈব সাধক। আজও কিন্তু আমাদের দেবতা রূপে ভৈরবেরই পুজোর প্রচলন রয়েছে। তবে এছাড়াও দেবী বিষহরীর পুজোর চল রয়েছে বৈশ্য এবং শূদ্র সম্প্রদায়ের মধ্যে। আপনি যেই জঙ্গল দেখেছেন, ওই জঙ্গলই মূলত আশেপাশের 2টি গ্রাম এবং এই বৈভবপুরের বেশ কিছু মানুষের জীবিকা এবং জীবনযাপনকে নিয়ন্ত্রণ করে। তাই তারা যাতে কখনো বিপদে না পড়ে, সেই জন্য তারা দেবীকে পুজো করে। কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়। আজ থেকে বেশ কিছু বছর পূর্বে হঠাৎ করেই একদিন
কাঠুরিয়াদের একটি দল ওই বিষহরি মন্দিরের খুব কাছে ওই জঙ্গলের মধ্যে একটি আশ্চর্য রকম জ্যোতির্ময়ী আলোকবিন্দু দেখতে পায় এবং সেই সাথেই তারা লক্ষ্য করে আরও একটি বিশেষ জিনিস। তবে জানি না সেই জিনিসের কথা আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কিনা। তারা সেই জঙ্গলের মধ্যে একটি পঞ্চনাগকে প্রত্যক্ষ করেছিল এবং তাদের থেকেই পরে জানা গিয়েছিল যে সেই পঞ্চনাগের মাথায় জ্বলজ্বল করছিল একটি জ্যোতির্ময়ী আলোকবিন্দু, যা অনেকেই নাগমণি বলে অভিহিত করেছে। তার কথা শুনে তো চমকে উঠেছিলাম। মনে পড়ে গিয়েছিল গত রাতে দেখা আমার সেই ভয়াবহ স্বপ্নটির কথা। ঘুম ভাঙার পর থেকেই আমার বারংবার মনে হচ্ছিল সেই স্বপ্নের সঙ্গে বাস্তবের কোথাও না কোথাও একটা যোগসূত্র রয়েছে। তবে যোগসূত্রটা যে এভাবে, তা হয়তো আমার জানা ছিল না। মুহূর্তের জন্য মনে হলো হয়তো আমার গুরুর নির্দেশেই ছিল ওই স্বপ্ন। হয়তো গুরু আমাকে কিছু জানাতে চাইছেন, কিছু বোঝাতে চাইছেন, কিছু ইঙ্গিত দিতে চাইছেন। আসলে গুরু প্রণাম করতে করতেই তো ধ্যানস্থ হয়েছিলাম এবং তারপরে সেই আশ্চর্য রকমের স্বপ্ন দেখি। আর এখন সেই স্বপ্নের সঙ্গে যুক্ত করা যায় এমন একটা ঘটনার ব্যাখ্যাও শুনলাম। এবার আমি জমিদার মশাইকে জিজ্ঞেস করি, আচ্ছা, আপনি কি কখনো নাগমণি প্রত্যক্ষ করেছেন? আসলে নাগমণি প্রত্যক্ষ করা তো অনেক দূরস্থ। নাগমণির বিষয়টি স্বচ্ছ নয় আমার কাছে। আর তাছাড়া পঞ্চনাগ মূলত আমরা শ্রী বিষ্ণুর মাথার উপরে দেখতে পাই। মহাদেবের ক্ষেত্রেও পঞ্চনাগের কথা উল্লেখ রয়েছে পুরাণে, কিন্তু অমন 5টি মাথাযুক্ত কোনো সর্প আমি আমার এই এতগুলো বছরের জীবনেও চাক্ষুষভাবে প্রত্যক্ষ দেখিনি। আপনি কি আমার সঙ্গে সেই বিষহরির মন্দিরে যেতে পারেন? সেই মন্দিরে গিয়ে এই মুহূর্তে আর কোনোই সুবিধা করতে পারবেন না আপনি। তার কারণ, যেই কাঠুরিয়ার দল সেই পঞ্চনাগ এবং নাগমণি সম্পর্কে কথা বলেছিল, তারা মূলত লোভে পড়ে সেই পঞ্চনাগকে আক্রমণ করতে যায় এবং তারপরেই নেমে আসে এক ভয়াল অভিশাপ। সেই কাঠুরিয়ার দল সমূলে নির্মূল হয়। মন্দির থেকে দেবাদিদেবের মূর্তি অদৃশ্য হয়ে যায় এবং সেই সাথেই অদৃশ্য হয় পদ্ম ফুলের ওপর বিরাজিতা দেবীর পাদপদ্ম। তারপর থেকেই মূলত এই মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনারা কখনো সেই মূর্তি খোঁজার চেষ্টা করেননি? বহুবার খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোথাও সেই মূর্তি খুঁজে পাওয়া যায়নি। তবে প্রায় 3 পক্ষকাল পূর্বে আবারও এক ঘটনা ঘটে এই বৈভবপুরে। এক কাপালিক নাগমণির খোঁজে আসে এই বৈভবপুরে এবং আবারও উত্তাল করে তোলে ওই বিষহরি মন্দিরের প্রাঙ্গণকে। তবে তিনি শুধু ওই বিষহরি মন্দিরের প্রাঙ্গণকেই কলুষিত করেন এমনটা নয়, সেই সাথেই তিনি এই বৈভবপুরের এবং বৈভবপুরের জঙ্গলের প্রত্যেকটি জায়গায় যত স্থান ছিল, সেই প্রত্যেকটা জায়গায় তিনি তল্লাশি করেন সেই নাগমণি, এবং যখন কোথাও সেই মণি তিনি খুঁজে পাননি, তখন তিনি প্রত্যেকটি বিষহরির ঢিবি ধ্বংস করেন। শুধু যে ধ্বংস করেন এমন নয়, সেই সাথেই বহু সর্পকে হত্যা করে এক বিভৎসতন্ত্র সাধনা শুরু করেন। আবারও গ্রামের আকাশে বাতাসে ভেসে বেড়াতে শুরু করে এক অদৃশ্য ভয়াবহতা। এরপরেই মূলত পাশের গ্রামের থেকে একজন মানুষ উধাও হয় এবং সেই সাথেই কোনো এক অজানা কারণে সেই কাপালিক অদৃশ্য হন। তবে আপনার শারীরিক গঠনের সঙ্গে সেই কাপালিকের শারীরিক গঠনের কিছু মিল রয়ে যাওয়ায় আপনাকে বন্দী করা হয়েছিল। তবে আপনি যখন আপনার
নিজের পরিচয় আমাকে জানালেন, তখন সত্যিই আমার যে কি পরিমাণ অনুশোচনা হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। জমিদার মশাই, আপনার প্রত্যেকটা কথা শোনার পর আমার বারংবার মনে হচ্ছে সত্যই নাগমণি রয়েছে, এবং সেই নাগমণি এই বৈভবপুরের ভূমিতেই রয়েছে। আমি চাই আপনি সেই নাগমণি উদ্ধার করুন, আমি আপনাকে সাহায্য করব। সেই নাগমণি যদি উদ্ধার হয় তাহলে হয়তো এই গ্রামের ওপর থেকে যে অভিশাপের কালো ছায়া নেমে এসেছিল সেই অভিশাপ কেটে যাবে। আমার মতন কোনো নিরীহ মানুষকে হয়তো আর বন্দি করতে হবে না আপনাদের। আচ্ছা, আপনি বললেন একজন মানুষ নাকি উধাও হয়েছেন, আপনি কি তার পরিচয় আমাকে জানাতে পারবেন? ডমরুধর। তবে কেউ কেউ বলেন তিনি নাকি কামাখ্যা গিয়েছেন দেবীর দর্শন করতে, আর কেউ কেউ বলেন তাকে শেষ দেখা গিয়েছে সেই কাপালিকের সঙ্গেই। যে পূর্ণিমার তিথিতে শেষ দেখা গিয়েছিল সেই কাপালিককে, সেই পূর্ণিমার রাতেই কাপালিকের সঙ্গে মন্ত্রমুগ্ধের মতন এই গ্রাম ছাড়তে দেখা গিয়েছিল ডমরুধরকে। সত্যি বলতে জমিদার মশাইয়ের মুখে ডমরুধরের নামটা শুনেই বড্ড বেশি চমকে উঠেছিলাম। যেই গুরু ভাইয়ের সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম মিরপুরে, তারই তো নাম ছিল ডমরুধর। তবে তার এমন পরিণতি হবে এ তো আমার কল্পনার অতীত। অত্যন্ত আতঙ্কে এবং আশঙ্কায় আমার কণ্ঠ কেঁপে উঠেছিল যেন। আমি কাঁপা কাঁপা কণ্ঠতে এই জমিদার মশাইকে বলেছিলাম, ডমরুধর? কি বলছেন কি জমিদার মশাই? আমি তো তার সঙ্গে দেখা করব বলেই এখানে এসেছিলাম। তার বাড়ির কাছে গিয়ে জানতে পারি যে সে নাকি কামাখ্যা গিয়েছে তীর্থ করতে, তাই ফিরে যাচ্ছিলাম বাড়ি। সেই সময় তো আপনার লেঠেলটা আমাকে বন্দি করলো। কিন্তু জমিদার মশাই, আপনার মুখে যা শুনলাম, তারপর ডমরুধরকে তো না খুঁজে পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আপনি কি চান? জমিদার মশাইয়ের থেকে এমন একটা প্রশ্ন শুনে বেশ কিছুক্ষণ কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি আমি। তবে চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল স্বপ্নে দেখা সেই মন্দিরের প্রতিচ্ছবি। মুহূর্তের মধ্যে আমার মনে পড়ে গেল জঙ্গলের প্রান্তে যে বিষহরির মন্দির আমি দেখেছিলাম, সেই মন্দির যদি পরিত্যক্ত এবং ভগ্নপ্রায় অবস্থায় না থাকতো, তাহলে হয়তো আমি যে মন্দিরটা স্বপ্নে দেখেছি সেই মন্দিরের ন্যায় সুন্দর এবং সুশ্রী হতো। ব্যাপারটা বুঝতে এই মুহূর্তে আমার চমক ভেঙে যায়। জমিদার মশাইয়ের দিকে অবাক চোখে তাকাই এবং তার চোখের দিকে স্থির দৃষ্টি রেখেই তাকে উদ্দেশ্য করে বলি, জমিদার মশাই, সবার প্রথমে হয়তো ওই বিষহরির মন্দিরকে সংস্কার করার প্রয়োজন। আপনি যত দ্রুত সম্ভব বিষহরি মন্দির সংস্কার করার চেষ্টা করুন। আর যতদূর সম্ভব আগামী 3 দিনের মধ্যেই রয়েছে নাগ পঞ্চমী তিথি। সেই পঞ্চমী তিথিতেই ওই মন্দিরে দেবী বিষহরিকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করুন। এক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। আপনি যদি পারেন তাহলে আজই মন্দির সংস্কারের কাজের উদ্যোগ নিন। কিন্তু বহুদিন ধরে যে মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যে মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে এতদিনের পুরনো অভিশাপ, সেই মন্দিরকে যদি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, সেই মন্দিরে যদি দেবীকে পুনঃপ্রাণ প্রতিষ্ঠা করা হয়, তাহলে যদি আবারও নেমে আসে কোনো ভয়াল ভয়ঙ্কর। আর কোনো অনিষ্ট হবে না জমিদার মশাই, আমি সেই দায়িত্ব নিচ্ছি। আসলে কি জানেন তো, অন্ধকার খুব বেশি দিন স্থায়ী হয় না। অন্ধকার যত গহীন হয়, আলোর সীমানাও তত কাছে হয়। কিন্তু ডমরুধরকে নিয়ে চিন্তা হচ্ছে। আসুন আপাতত তাহলে আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। তার কারণ 3 দিনের মধ্যে যদি মন্দির সংস্কার করার উদ্যোগ নিই, তাহলে আজ থেকেই মন্দির সংস্কারের কাজে মজুর নিয়োগ করতে হবে।
তবে আমি আবারও একবার আপনাকে এই বিষয়টি নিয়ে একটু পর্যালোচনা করতে বলবো। সত্যি কি এই মন্দির সংস্কার করা, এতদিনের অভিশাপকে পেছনে ফেলে রেখে নতুনভাবে আবার ওই মন্দিরে মূর্তি স্থাপন করা এবং সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার এই উদ্যোগ নেওয়া, এ সকল কি আমাদের জন্য যথার্থ হবে, নাকি আমরা নিজেরাই নিজেদের অজান্তে আবারও কোনো ভুল করে বসব? আর যে কোনো উপায় নেই জমিদার মশাই। এরপর জমিদার মহাশয় আর কোনো দ্বিতীয় কথা বলেননি। 2 দিন চোখের নিমেষে পার হয়ে যায় এবং এই 2 দিনের মধ্যে মন্দির আগের মতন তেমন সুশ্রী আর সুন্দর না হলেও তার স্ত্রী অবশ্যই ফিরে আসে। নির্দিষ্ট তিথিতে পুজোর আয়োজন শুরু হয়, তবে এই আয়োজনে কিন্তু খুব বেশি মানুষকে পাওয়া যায়নি। আসলে সকলের মনের মধ্যে তখনও ভয় রয়ে গিয়েছিল, যদি কোনোভাবে ওই পুজোয় যোগদান করে তাহলে তাদেরও হয়তো কোনো ক্ষতি হতে পারে, ঠিক যেরকম ভাবে সেই কাঠুরিয়ার দল সমূহ নির্মূল হয়ে গিয়েছিল। এর ভিতরেও যারা যারা সেই পুজোয় সামিল হয়েছিল তাদেরকেও অন্যরা বারণ করেছিল ওই পুজোয় অংশগ্রহণ করতে। প্রত্যেকের মুখে মুখে প্রচারিত হচ্ছিল যে ওই মন্দিরে পুজো শুরুর পরেই নাকি আবারও ঘটতে চলেছে কোনো অঘটন। এমনিতেই ওই মন্দির অভিশপ্ত, তার মধ্যে কাপালিকের ঘটনাটাও প্রত্যেকের মননে আছে, তাই বিপদ যে একটা কিছু ঘটবে সেটা সকলেই জানে। চলে এলো সেই বিশেষ দিন। সকাল থেকেই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। যদিও নাগ পঞ্চমী তিথিতে বৃষ্টি প্রত্যেক বছরই হয়, তবে সেদিনের সেই বৃষ্টি যেন একেবারে বাঁধন ছাড়া। এই বৃষ্টি যেন পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যেতে চায়, এমনই এক গতি নিয়ে পতিত হচ্ছে। এখনো সময় আছে তান্ত্রিক মহাশয়, আমরা চাইলেই এই পুজো থেকে বিরত হতে পারি। বাইরের প্রকৃতিও যেন চাইছে না আমরা এই পুজোয় অগ্রবর্তী হই। দেখুন কেমন মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। আমরা সত্যিই কোনো ভুল করছি না তো? জেদের বসে এই বৈভবপুর সহ বাকি যে সমস্ত গ্রাম রয়েছে তাদের কোনো ক্ষতি আমরা করছি না তো? তাদের ওপর কোনো বিপদের খারাপ অভিশাপ নেমে আসবে না তো? এবার যে আমারও বড় ভয় করছে। সংকল্প কার নামে হবে মহাশয়? সেদিন আমার অমন অবিচলিত প্রতিমূর্তি দেখে এবং আমার অমন শীতল কণ্ঠস্বরের প্রশ্ন শুনে জমিদার মশাই আমাকে আর সেই পুজো থেকে বিরত হতে বলেননি। তো সেদিন বেশ কিছুক্ষণ চিন্তা করে তিনি বলেন তার নিজের নামেই যেন পুজোর সংকল্প করা হয়। তার মতে যদি কোনো বিপদ ঘটেও তাহলে যেন সেই বিপদ তার উপর দিয়েই সর্বপ্রথম পতিত হয়। সে মোটেও চায় না তার গ্রাম বা তার আশেপাশের গ্রামগুলির কোনরূপ ক্ষতি সাধন হতে দিতে। যাই হোক, তো আজ মন স্বস্তি বাচনের দ্বারা কর্মারম্ভ আমি পূর্বেই করেছিলাম। অতঃপর জমিদার মশাইয়ের নাম নিয়ে সংকল্প করলাম এবং তারপর ঘট স্থাপন করে বাকি যে সমস্ত কাজ রয়েছে, এই যেমন পঞ্চগব্য শোধন, শান্তিমন্ত্র জপ, সামানার্য, আসন শুদ্ধি, ভূত শুদ্ধি, মাতৃকন্যা সাদী, প্রত্যেকটি ক্রিয়াচারী একে একে সম্পূর্ণ করছিলাম। কিন্তু হঠাৎ করেই বাইরে থেকে অবনীর আর্তচিৎকার শুনে আমরা প্রত্যেকেই বিচলিত নয়নে ঠাকুর দালানের বাইরের দিকে তাকালাম। জমিদার মশাই ছুটে বেরিয়ে গেলেন বাইরে, কিন্তু অবনী আমাদেরকে যা জানালো তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। জমিদার মহাশয়, কুমার বল্লভকে সাপে কেটেছে, সারা শরীর তার ঠান্ডা হয়ে গিয়েছে, মুখ দিয়ে গাজালি উঠে এসেছে। আপনি চলুন এক্ষুনি। হায় ঈশ্বর, হায় হায়, কি হলো আমার? হে মা, তোমার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা কি আমার অন্যায় হয়েছে মা? আমি যে তোমার সন্তান সম, আমার ওই একমাত্র পুত্র,
তাও সে মানসিক বিকারগ্রস্ত। মা গো, ও মা, কেন তুমি আমার একমাত্র যখের ধনকে কেড়ে নিলে মা? তোমার পুজো করে যদি কিছু অন্যায় করে থাকি মা, তা আমি করেছি। ও মা, কেন করলে মা, কেন করলে? এখন আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আমার নিজেকেই বড় অপরাধী মনে হচ্ছিল। তার কারণ জমিদার মশাই বারবার ওই পুজো করতে নিষেধ করেছিলেন আমাকে। তিনি নিজেও বারংবার অমত জানিয়েছেন ওই মন্দির সংস্কার করে ওই মন্দিরে মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করাতে। মনে হচ্ছিল আমার জন্যই যেন আজ জমিদার মশাইকে এমন একটা দিন দেখতে হচ্ছে। তবে না, আমি তো কোনো অসৎ উদ্দেশ্যে মায়ের পুজো করিনি। তাই দেবী কখনোই ওই নিরীহ কিশোরের প্রাণ নিতে পারেন না, এ আমার বিশ্বাস। তাই যা আমি কখনোই করিনি, আজও তাই করলাম না। পুজো করতে করতে আসন ত্যাগ করে উঠলাম না, সে যাই হয়ে যাক না কেন। জমিদার মশাইকে আশ্বস্ত করে বলেছিলাম কুমার বল্লভকে ওই মন্দিরে নিয়ে আসার জন্য। সেই সময় আমার কথা শুনে মন্দিরে যে কয়েকজন উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই অত্যন্ত বিরূপ হয়েছিলেন আমার ওপর। একে অমন মেঘ ভাঙা বৃষ্টি, তার উপর যেই ছেলেটিকে সাপে কেটেছে, যার দেহ নীল হয়ে গিয়েছে, অসার অবশ হয়ে গিয়েছে, তাকে এভাবে মন্দিরে নিয়ে আসার অর্থ কি কেউ বুঝে উঠতে পারেনি। আপনি পাগল হয়ে গিয়েছেন তান্ত্রিক মহাশয়, তাই আপনি এখানে কথা বলতে পারছেন। আমার কুমারকে সাপে কেটেছে, আমার পুত্রটি বাঁচবে কিনা তার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এই অবস্থাতেও আপনি এখনো বলবেন তাকে এই মন্দিরে নিয়ে আসার কথা? আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, যদি দেবীর অভিশাপের ঊর্ধ্বে গিয়ে আমরা কিছু করতে চাই, তাহলে এই বৈভবপুরের জন্য তা শুভ হবে না, কখনোই হতে পারে না। আর আজ দেখুন, আপনার জেদের বসে এই পুজো করার ফল আমাকে ঠিক কিভাবে পেতে হচ্ছে। আমার সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে, তা কি আপনি শুনতে পাচ্ছেন না? তারপরেও আপনি তাকে এখানে নিয়ে আসতে বলছেন। আপনাকে সত্যি আমার এই মুহূর্তে আর কোনো কিছু বলার মতন ভাষা অবশিষ্ট নেই। জমিদার মশাই, আমি বলছি অনিষ্ট হবে না। যদি আমাকে আমার নিজের প্রাণের বিনিময়ে কুমার বল্লভের প্রাণ ফিরিয়ে দিতে হয়, তবে তাই সই, আমি সেই চেষ্টাই করব। আমার জন্য আজ হয়তো কুমারের এই অবস্থা, তাই তাকে বাঁচানোর প্রচেষ্টা দয়া করে আমাকে করতে দিন, বাধা দেবেন না আমার কাজে। আপনি দয়া করে কুমার বল্লভকে এখানে নিয়ে আসুন। সেই সাথে অবনী, আমি তোমাকে বলছি, তুমি ওঝাকে খবর দাও, বিষ তোলার ব্যবস্থা করতে হবে কুমারের। সেদিন স্পষ্ট বুঝেছিলাম আমার কথায় জমিদার মশাই সেই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন এবং সেই সাথে বিরক্তও হয়েছিলেন। তবে পুত্রকে বাঁচানোর শেষ চেষ্টাকে অগ্রাহ্য করতে পারেননি। অবনী এরপর বেরিয়ে গেল, তার সাথে বেরিয়ে গেল মন্দিরে থাকা বাকি ব্যক্তিবর্গ। মন্দিরের গর্ভগৃহে সেই মুহূর্তে আমি একা। জমিদার মশাই একভাবে ঠাকুর দালানে পথ চেয়ে দাঁড়িয়ে রয়েছেন, কখন সে তার পুত্রকে দেখতে পাবেন। এরপর ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে। একটা সময় কুমার বল্লভকে মন্দির প্রাঙ্গণে আনা হয়, তাকে শুইয়ে রাখা হয় দেবী ঘটের ঠিক সামনে, এবং তার নিথর দেহটির সামনে বসে আমি শুরু করে দিই নাগরাজের ধ্যান। কুমারকে এখানে আনার পরপরই এখানে আর যে বাকি ব্যক্তিবর্গরা ছিলেন তারা এক ওঝাকে ধরে নিয়ে এসেছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও কুমার বল্লভের দেহ থেকে বিষ বার করা সম্ভব হয়নি। এক পর্যায়ে উত্তীর্ণ হয়ে সেই ওঝাও হাল ছেড়ে দেয়। সে জানায়, এই কোনো সাধারণ সর্পের দংশন নয়,
এ স্বয়ং শীষ নাগের দংশন। তার বিষ তোলা যে আমার পক্ষে সম্ভব নয় কর্তা। এই মুহূর্তে যদি কুমার বল্লভকে কেউ রক্ষা করতে পারেন, তাহলে সে দেবী বিষহরী, আর কেউ নন। সেই ওঝার কথা শুনে জমিদার মশাই যেন আরো ভেঙে পড়লেন, মুষড়ে পড়লেন কুমার বল্লভের বুকের উপর, হাহাকার করে উঠলেন। তারপর ধীরে ধীরে সব কেমন বিবশ হয়ে যেতে শুরু করলো। বাইরে বৃষ্টির বেগ যেন আরো বেড়েছে। প্রকৃতি সমস্ত কিছু লণ্ডভণ্ড ধ্বংস করে দিতে চাইছে। তার রোষানলেই আকাশ বাতাস বিদীর্ণ করে একটার পর একটা বজ্রপাত ঘটছে। মন্দিরের গর্ভগৃহে থাকা ব্যক্তিবর্গরা একে একে সেই কখন প্রস্থান করেছেন। কেবলমাত্র ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে অবনী এবং জমিদার মশাই। এভাবে দীর্ঘক্ষণ কান্নাকাটির ফলে হঠাৎ করে জমিদার মশাই চৈতন্য হারায়। এবার অবনী যেন দিশেহারা হয়ে ওঠে। জমিদার মহাশয়, আপনার কি হলো? আপনি কথা বলছেন না কেন? তান্ত্রিক মহাশয়, এ কি অনর্থ হলো? হায় ঈশ্বর, তুমি কি করলে? হায় ঈশ্বর, এই বৈভবপুরের অনিষ্টের কথা যার অবচেতনেও কখনো স্থান পায়নি, আজ সেই মানুষটাই কিনা এইভাবে সর্বশান্ত হয়ে গেল। এ তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন বিচার? অবনীর সকল কথাই আমার কানে আসছিল বটে, কিন্তু সেই মুহূর্তে অন্য কোনো দিকে নিজের মনকে প্রভাবিত করার অবস্থায় আমি ছিলাম না। একভাবে এক মনে নাগরাজের ধ্যান করে চলেছিলাম। এভাবে কত সময় যে অতিবাহিত হয়েছিল তা আমার অজানা। তবে এক পর্যায়ে গিয়ে হঠাৎ করেই চারপাশের আবহাওয়া ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে এবং সেই সাথেই এক তীব্র আলোক বিন্দুর আভা এসে লাগতে থাকে আমার মুদিত চোখের পাতার উপর। একটা সময় সেই উষ্ণতা যেন ঝলসে দেবে এমনই অনুভূতি জাগায়। আর ঠিক তখনই বহু দূর থেকে যেন ভেসে আসে বজ্রের ন্যায় কর্কশ এক স্বর। কেন আমাকে স্মরণ করছিস এভাবে? হে দেব, আপনার অজানা বা অদেয় তো কিছুই নেই। আজ হয়তো আমার ভুলেই আমারই সন্তান সম এক নিরীহ কিশোর মৃত্যুর কোলে পতিত হয়েছে। আমি তার প্রাণ ভিক্ষা চাইছি। আপনি তার প্রাণ ফিরিয়ে দিন। তার বিনিময়ে আমার প্রাণ নিয়ে নিন আপনি। দয়া করুন হে প্রভু। নাগমণির অভিলাষে যে বা যারা এই মন্দিরে দেবী বিষহরীর ভজনা করবে, তাদেরকে যে এভাবে মৃত্যুর কোলে পতিত হতে হবে, এই হচ্ছে এই মন্দিরের অভিশাপ। এসব কিছু জেনেও মূর্তির পুনঃপ্রতিষ্ঠা কখনোই উচিত হয়নি। তাই যা হয়ে গিয়েছে তার কর্মফল অবশ্যই মেনে নিতে হবে। তবে উপায় একটা আছে। যদি ষোড়শ বর্ষীয় বৈশ্য বালক তার লোহিত দ্বারা দেবীর পাদপদ্ম ধৌত করে দেবীকে সন্তুষ্ট করতে পারে, তবে দেবী জাগরিত হবে এবং মুহূর্তকালের জন্য নাগমণি উদ্ধত হবে। সেই আভায় শেষ নাগের আগমন হবে এবং সে তার বিষ ফিরিয়ে নেবে, কিশোর আরোগ্য লাভ করবে। তার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত কোনো শব্দের প্রাবল্য আর ভেসে আসে না। চোখের ওপর কিছুক্ষণ আগের সেই উষ্ণ আবহাওয়াটাও আর অনুভব করতে পারছিলাম না। সেটাও যেন আস্তে আস্তে মিলিয়ে গিয়েছে। সবকিছুই আবার আগের মতোই স্বাভাবিক। কিন্তু চোখ খুলতেই যা অনুভব করলাম, বলা ভালো যা দেখলাম, তা সেই পূর্বে রাত্রের স্বপ্নের মতোই মনে হচ্ছিল। তবে সব থেকে চমকে গিয়েছিলাম যে দৃশ্য দেখে, তা হলো অবনীর আচরণ। পুজোর জন্য আনা বেল কাটা দ্বারা সে নিজের বক্ষে আঘাত করে চলেছে ক্রমাগত।
এবং সেই রক্ত দুহাত দিয়ে লেপে দিচ্ছে দেবীর পাদপদ্মে। ক্রমাগত আঘাত করে চলেছে নিজেকে, ক্ষতবিক্ষত করে চলেছে সে, এবং একভাবে বলছে, চাঁদ বণিকও বৈশ্য ছিল মা, তুমি তোমার নিজের পুজো প্রচারের জন্য তাকেই বেছে নিয়েছিলে। তার বাম হাতের ফুল অর্পণকেও তুমি সাদরে গ্রহণ করেছিলে। তাহলে আজ আমার এই শোণিত তুমি গ্রহণ করো মা, গ্রহণ করো। কুমারের প্রাণ ফিরিয়ে দাও মা, কুমারের প্রাণ ফিরিয়ে দাও, প্রাণ ফিরিয়ে দাও, ফিরিয়ে। অবনী শেষ করতে পারে না তার কথা। শেষবারের মতো সে যখন বেল কাঁটাটিকে তার বক্ষে বিদীর্ণ করেছিল, সেই সাথে সে লুটিয়ে পড়েছিল ভূমিতে। তার দুই হাত তার নিজের রক্তে রাঙা। আমি অনুভব করলাম মন্দিরের মধ্যেকার পরিবেশ যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। বাইরের ঘণ্টাগুলো ক্রমশ বাজতে শুরু করেছে হাওয়ার দাপটে, এবং সেই সাথে এবার দেবীর পাদপদ্ম উজ্জ্বল হয়ে উঠল, এবং সেই স্থানে আবির্ভূত হল এক বিশাল আকার সর্প, যার মাথায় শোভা পাচ্ছে একটা জ্যোতির্ময়ী আলোকবিন্দু। ময়ূরের গলার রঙের সঙ্গে আগুনের রং মেশালে যে রং হয়, সেই আলোকবিন্দুর আভা যেন অনেকটা তেমন। তবে খুব বেশিক্ষণ সেই জ্যোতির্ময়ী আলোকবিন্দুর দিকে তাকিয়ে থাকতে পারিনি। তার আগেই অসহ্য যন্ত্রণায় লুটিয়ে পড়ি ভূমিতে। এতক্ষণ ধরে এতগুলো কথা বলার পর ঠাকুরমশাই এবার একটু হাঁপাতে শুরু করেছেন। একেই শরীরটা অসুস্থ, তার উপর এত কথা একসঙ্গে বলেছেন। কিশোরীদের পাশ থেকে বলে উঠল, জলদি ঠাকুরমশাই আপনাকে, আপনি তো হাঁপাচ্ছেন। হ্যাঁ দাও। কিশোরী এরপর ঠাকুরমশাইকে জল দিতেই ঠাকুরমশাই তৃপ্তি করে সে জল পান করলেন। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। অতঃপর আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমরা দেখছি আমার অসুস্থতাকে ভারী জটিলভাবে দেখতে শুরু করেছ। হ্যাঁ, অন্য সময় তো গল্প এমন মাঝপথে থামালে আমাকে হাজার একটা প্রশ্ন করে অতিষ্ঠ করে মারো, তবে আজ দেখো একেবারে বাকরুদ্ধ তোমরা, কোনো প্রশ্নই করছো না তো আমাকে। আসলে আপনি যদি, আমি কিছুটা কিন্তু কিন্তু করছিলাম, তবে কিশোরী পাশ থেকে এবার একটু সাহস পেয়ে বলে ওঠে, আচ্ছা শেষে কি কুমার বল্লভকে বাঁচাতে পেরেছিলেন? আচ্ছা সেই অবনী কি এই অবনী? এই তো, যাক, কিশোরীটাও স্বাভাবিক হতে পেরেছে। দেখো, যখন আমার চৈতন্য ফেরে আমি উঠে বসতেই দেখি কুমারের জ্ঞান ফিরেছে। সে উঠে বসে বিস্ফারিত চোখে তাকিয়ে রয়েছে মূর্তির দিকে। ওর দৃষ্টিকে লক্ষ্য করেই মূর্তির দিকে তাকাতেই দেখি শিবলিঙ্গের গায়ে বেষ্টিত হয়ে রয়েছে একটি সর্প। এরপর ধীরে ধীরে দেবতার জন্য নিবেদিত জলের ফোঁটা জমিদার মশাই এবং অবনীর চোখে মুখে ছিটিয়ে দিতেই তারাও ধীরে ধীরে উঠে বসে। তবে তাদের চৈতন্য ফিরতেই কুমারকে তারা সুস্থ অবস্থায় দেখে দুজনেই অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। দেবতাকে স্মরণ তো করেই, সেই সাথে আনন্দ অশ্রুতে ভেসে যায়। এরপর সব ভালো হয়। বৈভবপুরে আর কখনোই কোনো সমস্যা দেখা দেয়নি। বৈভবপুরের ওই ঘটনা আমার মনে একটা দৃঢ় ধারণার জন্ম দিয়েছিল। অত্যন্ত ক্ষমতাশালী কোনো বস্তু, যা দুষ্টু লোকের হাতে আসলে যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষতি হতে পারে, এমন জিনিস অপ্রকাশিত থাকাই তো ভালো। আপনি তাহলে সেই নাগমণি প্রত্যক্ষ করেছিলেন? নাগমণি আপনি প্রত্যক্ষ করেছিলেন? আমরা দুইজনেই প্রায় একই সঙ্গে কথাটা বলে উঠেছিলাম। আমাদের এইরূপ আচরণ দেখে ঠাকুরমশাই এবার হো হো করে হেসে উঠলেন। আসলে আমি যেই জ্যোতির্ময়ী আলোকবিন্দু দেখেছিলাম তার নাগমণি কিনা জানি নে, তবে
কিছু তো একটা ছিল। আমি অবশ্য এরপর আর জানার চেষ্টা করিনি। তার কারণ যা গুহ্য, যা ভ্রাম্যমান, যা অপ্রকাশিত থাকায় জগতের জন্য মঙ্গলকর, তা নিয়ে বেশি কৌতূহল ভালো নয়। তবে এবার আমি আর চুপ করে থাকতে পারি না। অবনীকে নিয়ে এতগুলো কথা যখন ঠাকুরমশাই বললেন, তখন অবনী ঠাকুরমশাইকে ঠিক কি দিতে এসেছিল তা জানার লোভটা সংবরণ করতে পারছিলাম না। তাই তাকে কিন্তু কিন্তু করে জিজ্ঞেস করেই ফেললাম। বলছি ঠাকুরমশাই, এই যে এতদিন পর, মানে এই দীর্ঘ 10 বছর পর, অবনী ঠিক আপনাকে কি দিতে এসেছিল? আমরা কেউ আর কোনো উত্তর দিই না, কেবল ঘাড় নাড়িয়ে সম্মতি জানাই। এবং আমার ঘাড় নাড়িয়ে সম্মতি জানাতেই ঠাকুরমশাই তার পাশ হতে একটা রক্তিম বস্ত্রে আবৃত চতুর্মাত্রিক একটি বস্তু সামনে নিয়ে আসেন। আর আমরা দুইজন অধীর আগ্রহে বসে থাকি সেই চতুর্মাত্রিক বস্তুটি ঠিক কি তা জানার জন্য। এবার ঠাকুরমশাই সেই রক্তিম বস্ত্রখণ্ডটি সরিয়ে ফেলতেই সেখানে প্রকাশ পায় একটা প্রাচীন পুঁথি। এটি কি জানো? এটি হচ্ছে পদ্ম পুরাণ, হিন্দু পুরাণ শাস্ত্রের অন্তর্গত 18টি মহাপুরাণের অন্যতম একটি। এটি একটি বিশ্বকোষ তুল্য রচনা। যে পদ্মে ব্রহ্মা আবির্ভূত হয়েছিলেন সেটির নামেই এই পুরাণের নামকরণ করা হয়েছে। এই পুরাণের বৃহৎ অংশে বিষ্ণুর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে শিব ও শক্তির মাহাত্ম্য বর্ণনা হয়েছে। এবং এই পুরাণের একটি বিশিষ্ট অংশ জুড়ে রয়েছে দেবী পদ্মার অর্থাৎ দেবী বিষহরীর বর্ণনা। এই প্রতিটি পাওয়া গিয়েছে সেই ডমরুধর, মনে আছে তো, সেই ডমরুধরের বাড়ির গোয়াল ঘরের চালা থেকে। আসলে সেই ঘটনার বহুদিন পরে জমিদার মহাশয় কামাখ্যায় গিয়েছিলেন দেবী দর্শনে, এবং সেখানে গিয়ে ডমরুধরের সঙ্গে তার দেখা হয়। সেখান থেকে সে জানতে পারে যে সেই কাপালিকের দ্বারাই সে বশীভূত হয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু সে নাগমণি সম্পর্কিত কোনো কথা বা তার কাছে যে বংশ পরম্পরায় সেই পুঁথি রয়েছে সেই কথা কাপালিককে সে জানায়নি। তবে সেই পুঁথি যেন জমিদার মহাশয় উদ্ধার করে তার কাছে নিয়ে আসেন, এই কথাই বলে ডমরুধর। অতঃপর সেখান থেকে ফিরে এসে নানান কাজে জমিদার মশাই ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। তবে কিছু মাস পূর্বে যখন তিনি প্রথম অসুস্থ হন, তখন মাথায় আসে ডমরুধরের কথা এবং সেই সাথে সেই পুঁথির কথা। অতঃপর ডমরুধরের বাড়িতে গিয়ে চারপাশে খোঁজ তল্লাশি করা হয়। সব শেষে তার বাড়ির গোয়াল ঘরের চালা থেকে পাওয়া যায় এই অমূল্য রত্নটিকে। তবে জমিদার মশাই মনে করেছেন এই পুঁথি তার থেকেও আমার কাছে থাকলে বেশি যত্নে থাকবে এবং আমি বোধহয় এর বেশি কদর দিতে পারবো। সেই জন্য তিনি এই পুঁথি অবনীর দ্বারা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। হে, দেখেছ, কথা বলতে বলতে কত রাত হয়ে গেল। তোমরা আজ কিন্তু এখানে নৈশ ভোজটা সেরেই যেও। কথাগুলো বলতে বলতে ঠাকুরমশাই দেখলাম মিটি মিটি হাসছেন। এদিকে আমরা আবারও কিছুক্ষণের জন্যে কথা হারিয়ে কি বলবো তা বুঝে উঠতে না পেরে চুপ করে তারই দিকে তাকিয়ে বসে রই।